বদলে যাওয়া ঢাকায় এলেন ডোনাল্ড লু। প্রতিনিধি দলের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক আজ। প্রাধান্য পাবে অর্থনৈতিক সহযোগিতা, মত বিশ্লেষকদের। নিশ্চিতভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সৌদি আরবে বাংলাদেশিদের জন্য ই পাসপোর্ট চালু। চলছে ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবাও। রিয়াদ দূতাবাসের উদ্যোগে খুশি প্রবাসীরা। চট্টগ্রাম বন্দরের নানা অনিয়মে কার্গো সেক্টরে বিনিয়োগে অনীহা আমিরাত প্রবাসীদের। সমাধানে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা। স্বাগত জানাচ্ছি প্রবাসী সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন বসুন্ধরা টিভি সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর স্কাটন থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। পরে আদাবর থানায় তাকে সোপর্দ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় গ্রেপ্তার তা নিশ্চিত করেনি আদাবর থানা পুলিশ। ছাত্র বিপ্লবে বদলে যাওয়া ঢাকা সফরে এলেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তার সঙ্গে আসা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ট্রেজারি বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। আজ দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত থাকবে দলটি। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ঢাকার প্রতিনিধি দলের সঙ্গে হবে দ্বিপক্ষীয় বৈঠক। বিশ্লেষকরা বলছেন এ সফর দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক সহযোগিতা আলোচনার বড় জায়গা জুড়ে থাকবে বলে মত বিশ্লেষকদের। ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। নানা কারণেই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তার নাম আলোচিত। এর আগের তিনবারের ঢাকা সফরে ডোনাল্ড লুকে নিয়ে হয়েছে নানামুখী বিশ্লেষণ। প্রেক্ষাপট ভিন্ন হলেও চলছে এবারও। স্বভাবসুলভ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে এবারও এসেছেন ঢাকায়। তার সাথে এসেছেন দেশটির বাণিজ্য দপ্তরের প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ও ভারতের চেন্নাইয়ের মার্কিন কনসুলেটের রাজনৈতিক প্রধান ভির্সা পারকিন্স। এর আগে সকালে ঢাকা আসেন প্রতিনিধি দলের প্রধান যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। দুপুরে ব্যবসায়ী প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। রবিবার দেখা করবেন প্রধান উপদেষ্টা সহ একাধিক উপদেষ্টার সাথে। বৈঠক হবে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে ঢাকার প্রতিনিধি দলের সাথে। বর্তমান সরকার এসছেন যারা, নিশ্চিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অতীতে যে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটাকে পুষিয়ে নেওয়ার নিশ্চিত একটা এফোর্ট থাকবে, যেটা আমার মনে হয় যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মিউচুয়াল ইন্টারেস্টের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। এবারের সফরের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় বহুমাত্রিক আলোচনায় গুরুত্ব পাবে অর্থনৈতিক সহযোগিতা। নতুন সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনাগুলি হবে সেগুলিতে নতুনত্বের মাত্রাও থাকবে। তবে নিশ্চিতভাবে অর্থনীতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের বাজেট বা অর্থনৈতিক ঘাটতির ক্ষেত্রে তারা আরো কতটুকু প্রগতিশীল ভূমিকা রাখতে পারে সেগুলি আমার মনে হয় আলোচিত হবে। আঞ্চলিক নিরাপত্তার বিষয়টা নিশ্চিতভাবেই আসবে। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার মনে হয় এর আলোকেও কিছু আলোচনা থাকবে, যেটা বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিউচুয়াল ইন্টারেস্ট সেই জায়গাগুলিতে রিফ্লেক্ট করবে। রবিবারই ঢাকা ছাড়বেন ডোনাল্ড লু। তবে ব্রেন্ট নেইম্যানের কর্মসূচি একদিন বেশি হওয়ার কথা জানা গেছে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। সৌদি আরবে বাংলাদেশিদের জন্য চালু হয়েছে ই পাসপোর্ট সেবা। পাশাপাশি ইমার্জেন্সি ইলেকট্রনিক ট্রাভেল পাস সেবাও শুরু হয়েছে। এতে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরব থেকে রুস্তম খানের রিপোর্ট। প্রবাসী বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত ই পাসপোর্ট সেবা চালু হয়েছে সৌদি আরবে। দেশটিতে বাংলাদেশের 46তম মিশন হিসাবে ই পাসপোর্ট সেবা উন্মুক্ত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের চার্জদা অ্যাফেয়ার্স SM রাকিবুল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে এবং আপনারা যাদের সামর্থ্য আছে বা যাদের সম্ভব আপনারা ধীরে ধীরে ই পাসপোর্টে কনভার্ট করেন। ই পাসপোর্টে চলে গেলে এটা আপনাদের জন্য সুবিধা হবে। ই পাসপোর্ট সেবাদানের জন্য ইতিমধ্যে দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। দূতাবাস বিভিন্ন শহরে কনসুলার পরিষেবা প্রদানের সময় ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে। 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করা যাবে। আবেদনের 1 মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা হবে। ওনারা যে আমাদেরকে আশ্বাস করেছে যে এই পাসপোর্টটা অতি দ্রুত, মাত্র 2 সপ্তাহের ভিতরে আমরা পেয়ে যাব। আমরা 2 সপ্তাহ না, আমি মনে করি 3 সপ্তাহে পেলেও আমরা আমাদের জন্য উপকার হবে। আমরা অতি দ্রুত এই জিনিসটা বাস্তবায়ন চাই এবং অতি দ্রুত আমরা প্রত্যেকটা প্রবাসী যাতে প্রবাসীর হাতে পৌঁছে যায় সে আবেদন করব। কারেকশনের অপশনটা যেন ইজি করা হয়, যেন এখান থেকে আমরা কারেকশন করতে পারি।
দূতাবাসের এসব সেবায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি লোকবল রয়েছে, জনশক্তি রয়েছে সৌদি আরবে। সেই সৌদি আরবে অনেক দিন যাবৎ আকাঙ্ক্ষা ছিল ই পাসপোর্ট কার্যক্রম চালুর। আজকে সেই ঘন্টি এসে গিয়েছে। তাতে এখানকার সৌদি প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অত্যন্ত খুশি। মোহাম্মদ রুস্তম খান, নিউজ 24, রিয়াদ, সৌদি আরব। সম্ভাবনাময় কার্গো সেক্টরে বিনিয়োগকে ঝুঁকি মনে করছেন আমিরাত প্রবাসীরা। সমস্যা নিরসনে সরকারের হস্তক্ষেপ চান কার্গো ব্যবসায়ীরা। সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ দাবি তাদের। এই সংকট নিরসনে দেশের রেমিটেন্স আরও বাড়বে বলে মনে করেন তারা। আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কার্গো সেক্টর থেকে বাংলাদেশ একসময় বড় অঙ্কের রেমিটেন্স পেলেও দীর্ঘদিন চট্টগ্রাম বিমানবন্দর ও পোর্ট থেকে পণ্য খালাস বন্ধ থাকায় তাতে বেশ ভাটা পড়েছে। অভিযোগ আছে এই বন্দর থেকে সর্বোচ্চ 2 মাসের মধ্যে পৌঁছানোর কথা থাকলেও 1.5 বছরেও পণ্য খালাস না হওয়ার। এতে অনেক পণ্যই নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ প্রবাসীদের। আমি জিনিসটা দিলাম একটা দোকানে, ওইটা যদি আপনার 10 দিন 15 দিন ফেলে থাকে, বাংলাদেশের যে পরে থাকে, যদি এটা ক্লিয়ারেন্স না হয় তাহলে তো অনেক জিনিস আছে নষ্ট হয়ে যাবে। আমরা যেন দ্রুতের সাথে অতি সহজের জন্য আমরা আমাদের ফ্যামিলির জন্য আমরা এখান থেকে যা কিছু পারি, চকলেট, দুধ বা আমাদের বাচ্চার জন্য, মা বাবার জন্য হুইল চেয়ার, এগুলো যেন আমরা তাড়াতাড়ি পাঠাতে পারি। এই পরিস্থিতিতে সম্ভাবনাময় এই খাতে এখন বিনিয়োগ ঝুঁকি বলে মনে করছেন অনেকেই। অথচ এই সেক্টরটিতে প্রবাসীরা নিজেদের প্রতিষ্ঠিত করার পাশাপাশি সৃষ্টি করতে পারে কর্মসংস্থানের। দেশকে প্রতিনিয়ত আমরা প্রবাসীরা দিচ্ছি, কিন্তু দেশের থেকে আমরা কি নিলাম? দেশ আমাদেরকে কি দিয়েছে? কিছু দেয় নাই, কিছু দিতেও পারেনি। এখানে এই যে আমরা যে মালামালগুলো দিচ্ছি আমার পরিবার পরিজনের জন্য, এই যে এই মালামালগুলো নিয়ে কত রকম একটা হয়রানি। তাহলে আপনারা যে বলেন রেমিটেন্স যোদ্ধা, আমরা রেমিটেন্স যোদ্ধা হচ্ছে অ্যাকচুয়ালি নিরস্ত্র যোদ্ধা। এমবিআর ও কাস্টমস হাউসের যোগসূত্রের কারণে মালামাল আটকে থাকায় কাস্টমস হাউস লাখ লাখ টাকা মুনাফা থেকেও বঞ্চিত হচ্ছে। এ নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। চান সুনির্দিষ্ট নীতিমালা ও এর যথাযথ বাস্তবায়ন। আমাদের বাংলাদেশ সরকারের বর্তমান যে উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে এই ব্যাপারে যেন একটু সহযোগিতা করে, আমরা সহযোগিতা কামনা করছি। আমি বর্তমান সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যেন এই কার্গো সার্ভিসটা অতি শীঘ্রই চালু করে। তাদের প্রত্যাশা সম্ভাবনাময় এই খাতটি বিনিয়োগ বান্ধব হোক, বারুক রেমিটেন্স আসুক দেশের সমৃদ্ধি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুয়েত সফররত বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থার প্রতিনিধিদের সাথে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্য বাজারজাতে করণীয় নিয়ে আলোচনা হয়। এ সময় কুয়েতের বাজারে বাংলাদেশি পণ্য সম্প্রসারণে সেনা কল্যাণ সংস্থার সহযোগিতা চান প্রবাসী ব্যবসায়ীরা। লুৎফর রহমান মুখাই আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন উপ মহাপরিচালক কর্নেল জিয়া সাদাত খান, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল আক্তার, ডাক্তার এস এ মনিরুজ্জামান সহ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নেতৃবৃন্দ। যুক্তরাজ্যে হোমলেসদের বিষয়ে টাওয়ার হ্যামলেটস মেয়রের সিদ্ধান্তের প্রতিবাদে সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হ্যামলেটস কাউন্সিলের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক স্পিকার খালেস উদ্দিনের সভাপতিত্বে এই প্রতিবাদ সভায় হোমলেসদেরকে লন্ডনের বাইরে পাঠানোর পরিকল্পনা বাতিলের দাবি জানানো হয়। সভায় বক্তব্য রাখেন লেবার দলের নেতা কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক লিডার হেলাল উদ্দিন আব্বাস, কাউন্সিলর মার্ক ফ্রান্সিস, কাউন্সিলর জেমস কিং, কাউন্সিলর আবদাল উল্লাহ, কাউন্সিলর আসমা ইসলাম সহ আরও অনেকে। চীনের প্রাদেশিক অ্যাসোসিয়েশনের ওভারসিজ ডিরেক্টর হলেন দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল ইসলাম। প্রভিন্সিয়াল ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের 8ম কাউন্সিলে তাকে ওভারসিজ ডিরেক্টর মনোনীত করা হয়। তিনি প্রথম বাংলাদেশি যিনি অ্যাসোসিয়েশনটির এ পদে মনোনীত হলেন। সাইদুল ইসলাম চিয়াংশি প্রদেশের নানচাং শহরের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ইন্টারন্যাশনাল ট্রেড মেজরে অধ্যয়ন করছেন।
অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে নরেন্দ্র মোদীকে রাজ্য পরিদর্শনে আহ্বান জানিয়েছে ভারতীয় কংগ্রেস। গেল ১৬ মাসেও কেন প্রধানমন্ত্রী রাজ্যটি সফর করেননি সে প্রশ্ন তুলেছে দলটি। এদিকে বিধানসভা ভোটের আগে কাশ্মীরে ফের সহিংসতায় ২ সেনাসহ ৫ জন নিহত হয়েছেন। এরপরেও নির্বাচনী প্রচারণায় কাশ্মীর গিয়ে রাজ্যটিকে সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার করেছেন মোদী। ভারতের মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে গেল ১৬ মাস ধরে চলা সংঘর্ষে বারবার সমালোচিত হলেও রাজ্যমুখী হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নতুন করে এই দুই সম্প্রদায়ের মধ্যে ছড়ানো সংঘর্ষে সরকারের মতো উদ্বিগ্ন বিরোধী কংগ্রেস দলও। কেননা অস্থিতিশীলতার সুযোগে মণিপুরে বেশ কয়েকটি পুলিশ স্টেশন থেকে লুট হয় অন্তত ৪,০০০ অস্ত্র। বলা হচ্ছে এসব অস্ত্রের নিয়ন্ত্রণ এখন কুকি ও মেইতেই সম্প্রদায়ের হাতে আছে। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শান্তি ফেরাতে রাজ্যটি পরিদর্শনে যাওয়ার আহ্বান জানিয়েছে কংগ্রেস। কেন প্রধানমন্ত্রী এতদিন মণিপুর সফরে যাননি সে প্রশ্নও তুলেছে দলটি। তবে এ নিয়ে এখনো মুখ খোলেনি কেন্দ্রীয় সরকার। এদিকে কাশ্মীরে সহিংসতার বেশ কয়েকজন নিহত হলেও দিন না পেরোতেই রাজ্যটি সফরে গেছেন মোদী। অঙ্গীকার করেছেন শান্তি ফেরানোর। ভারতীয় জনতা পার্টি একটি সন্ত্রাসমুক্ত জম্মু ও কাশ্মীর তৈরি করতে যাচ্ছে, যা হবে পর্যটকদের জন্য স্বর্গরাজ্য। বিধানসভা ভোটের প্রচারণায় কাশ্মীর সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী। আসমাতুলি, নিউজ 24। প্রবাসী সংবাদে নিচ্ছে বিরতি, সাথে থাকুন। স্বাগত একবার প্রবাসী সংবাদে। পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভায় উপদেষ্টাদের সামনেই হট্টগোলের ঘটনা ঘটেছে। গার্মেন্টস মালিকদের হুঁশিয়ারি, হামলা হলে আজ থেকেই বন্ধ করে দেওয়া হবে সব কারখানা। তবে পোশাক কারখানার অস্থিরতার পেছনে বিশেষ কোনো মহলে চক্রান্ত দেখছেন শিল্প উপদেষ্টা। সাহেবদের কাছ থেকে আমরা ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন ছাড়া যাব না। একটু 5 মিনিট বসেন, 5 মিনিট। মূল কার্যক্রম আশুলিয়াস্থ তৈরি পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে মতবিনিময় সভা। কিন্তু আনুষ্ঠানিক সকল বক্তব্য শেষ হওয়ার পরে সুনির্দিষ্ট ঘোষণা না থাকায় কারখানা মালিকরা উত্তেজিত। অ্যাডভাইজারদের মহোদয়ের কাছে শুনতে চাই, আপনারা যদি বলেন কালকে থেকে ফ্যাক্টরি আপনারা চালান, সরকার দায়িত্ব নেবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো। আর না হলে আগামীকাল থেকে আমরা 13 এক দ্বারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব। এমন ঘোষণা সামাল দিতে সামনে আসেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। ভাঙচুরের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন তিনি। ধ্বংসাত্মক কাজ বন্ধ করুন, যদি বন্ধ না করেন আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এতেও সন্তুষ্ট নন কারখানা মালিকগণ। রোববার কারখানায় হামলা হলে মালিকদের পক্ষ থেকে কঠোর হওয়ার ঘোষণা দেন বিজিএমইএ সভাপতি। কালকে ফ্যাক্টরি খোলার পরে যদি একটা ফ্যাক্টরিও বন্ধ হয়, পরশুদিন থেকে সারা বাংলাদেশে আমরা 13 এবার পরিস্থিতি সামাল দিতে দৃশ্যপটে শিল্প উপদেষ্টা। সেটা বলেন, আমাদের কারখানা বন্ধে বিশেষ কোনো মহলের চক্রান্ত পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। যদি ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে, সেটা আমরা মনে রাখবো। এর আগে আনুষ্ঠানিক বক্তব্য চলাকালে শ্রমিক নেতৃত্বের বক্তব্যের সময়ও হট্টগোল করেন তৈরি পোশাক কারখানার মালিকরা। সমস্যাগুলো এখানে মাননীয় উপদেষ্টারা আছেন, তাদের সাথে বলতে এসেছি, বলবো না আপনারা এভাবে ডিস্টার্ব দিলে। দফায় দফায় হস্তক্ষেপ করতে হয় বিজিএমইএ সভাপতিকে। আমরা রিকোয়েস্ট করছি, আস্তে আপনারা অনুগ্রহ করে শোনেন। আমরা তো বলছি যে এরপরে যদি আপনাদের কারো বলতে হয় আমরা বলতে দিব, কিন্তু ওরা কথাটা শেষ করতে দেন। মতবিনিময় সভায় কারখানা মালিক শ্রমিকদের প্রতি উৎপাদনের চাকা সচল রাখার আহ্বান জানান শ্রম উপদেষ্টা। খুব দ্রুত সময়ের মধ্যে যে ন্যায্য দাবিগুলো আসবে সকল পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আমরা সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করব। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন পদ্ধতিগত পরিবর্তন ছাড়া সুষ্ঠু ভোট সম্ভব নয়। কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন শীর্ষক সংলাপে তারা একথা বলেন। বক্তারা বলেন স্বচ্ছ সার্চ কমিটির মাধ্যমে প্রভাবমুক্ত ইসি গঠন করতে হবে। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা বলেন নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের জন্য স্বাধীন কমিশন। চারিদিকে যখন এই আলোচনা, এমন প্রেক্ষাপটে কেমন হওয়া উচিত নির্বাচন কমিশন তা নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। পথের সাথে কানেক্টেড মানুষজন থাকবে। আলোচনায় অংশ নেন নির্বাচন বিশেষজ্ঞ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। তারা বলেন, এমন নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কমিশন প্রভাব মুক্ত থেকে কাজ করতে পারে। তারা যদি ফেরত দেওয়া হয়, তাহলে সিস্টেমটা যদি ঠিক না থাকে, কোনোদিনও তারা ভালো, কোনোদিনও তাদের কেউ বলবে না তারা ফেয়ার। রাজনৈতিক নেতারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি বিবেচনায় পদ্ধতিগত পরিবর্তন আনতে হবে। ইলেকশন কমিশনের জন্য আলাদা ক্যাডার, এবং সেটা এই সরকারকে দিয়ে স্টার্ট করতে হবে। ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয়, তাহলে আসলে নির্বাচন আমরা কিছুতেই অর্থবহ করতে পারব। জেলা উপজেলায় যারা স্টাফ আছে তাদেরকে ওই যে পুরনো সেই আমলের ধাঁচে সেইভাবে চলবে না, কারণ ডিসিউ টিউনোর কিন্তু কিছু করার থাকে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, রাজনৈতিক দলসহ সব মতে প্রাধান্যের ভিত্তিতে সার্চ কমিটি গঠনের সুপারিশ করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার মতে, নিরপেক্ষ সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ৬-৭ জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, যাতে সব মতের, সব ওই যে চিন্তা ভাবনার সন্নিবেশন ঘটে। ইলেকশনের জন্য there has to be a kind of a neutral government. সেটা আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু আইনের পরিবর্তন নয়, ক্ষমতার লিপ্সা পরিহার করতে হবে সবাইকে। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। গণ অভ্যুত্থানের সুফল ঠেকাতে ষড়যন্ত্র চলছে, এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হায়নার আক্রমণ করলে প্রতিহত করতে হবে। এ সময় হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে আহত নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও ভাতা দেওয়ার দাবিও জানান তিনি। সংগ্রাম, নিপীড়ন আর নির্যাতন গেল 17 বছরে বিরোধী দল বা মতের জীবনচক্র ছিল এমনই। সেই প্রেক্ষাপট সামনে রেখে গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদের স্মরণ শিরোনামে সভার আয়োজন করে বিএনপি। বৈরী আবহাওয়ার মাঝে শহীদ মিনারে এই সভায় যোগ দেন হাজারো মানুষ। ছিলেন গত 15 বছরে স্বৈরাচার হাসিনা সরকার হাতে হত্যা, গুমের শিকার শহীদ পরিবারের সদস্যরা। পুলিশের হাতে ধরছে, এমনকি তার পাও পর্যন্ত ধরছে, আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। নির্মমতার সুষ্ঠু বিচার হোক, যেন এটার আর পুনরাবৃত্তি না হয়। দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টের বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। কথা বলেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা বিভিন্ন দলের নেতারাও। দেশে আইনের শাসন নিশ্চিত করতে খুনিদের বিচারের দাবি জানান তারা। সংস্কার করেন ভালো কথা, কিন্তু অনন্তকালের জন্য সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের দাবি করেন গত 15 বছর হওয়া সব হত্যাকাণ্ডের। এখনো চতুর্দিকে নাগিনীরা ছয়টা নিঃশ্বাস, তারা এখনো আবার হায়নার মধ্যে লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে। এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। অনুষ্ঠানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিদেশি ঋণের ওপর ভরসা কমিয়ে দেশের অর্থ দিয়ে প্রকল্প করার তাগিদ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাজধানীর আগারগাঁয়ে এনবিআর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, কর দেয়ায় মানুষের হয়রানি কমাতে এই খাতে নানা সংস্কার করছে সরকার। এনবিআর চেয়ারম্যান বলেন, জোর জুলুম করে কর আদায়ের সংস্কৃতি বন্ধ করতে হবে। পৃথিবীর একটি
অর্থ আইনের মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থা করার পদ্ধতি নিয়ে আলোচনায় এনবিআর এর আয়োজন। বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ বাণিজ্য উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, কর আহরণকে সহজ করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দিনের বোঝা বাড়ছে, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থের সংস্থান করে সংস্থা কাজ করে। তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না, আমাদের বাইরে থেকে অর্থ আনতে হবে। প্রকল্প বাছাইয়ে অগ্রাধিকার দিয়ে বিদেশি ঋণের উপর ভরসা কমানোর কথা বলেন তিনি। অর্থাৎ এটা যদি ঠিক না হয়, আমরা যদি বিদেশি বিনিয়োগ বা বিদেশি আপনার এফডিআই বলেন, এফপিআই বলেন, পোর্টফোলিও ইনভেস্টমেন্ট কোনটাই কিন্তু আমরা খুব বেশি আনতে পারবো। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, মানুষের উপর জোর জুলুম করে কর আদায় করা হবে না। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এখনো পর্যাপ্ত রাজস্ব আহরণ করছে না এনবিআর, এটা বাড়াতে হবে বলে উল্লেখ করেন এনবিআর চেয়ারম্যান। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। প্রবাসীর সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি, সাথে থাকুন। বিরতির পর স্বাগত একবার প্রবাসীর সংবাদে। এবার জানাবো খেলা সংবাদ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বিসিবি থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ দেয়া হবে পুণ্যার্থদের সহায়তায়, জানালেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটের উন্নয়নে আপাতত নজর দিতে চান কোচিং, আম্পায়ারিং আর উইকেটের দিকে। পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টাও। রাজধানীর 5 তারকা হোটেলে টাইগারদের আগমন। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার নিতেই তাদের একত্রিত হওয়া। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও বিসিবির সভাপতির হাত থেকে প্রায় 3 কোটি 20 লাখ টাকার চেক তুলে দেওয়া হয় টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। সেই অর্থের একটি অংশ তুলে দেওয়া হবে বন্যায় আক্রান্তদের মাঝে, জানান টাইগার অধিনায়ক। দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই তাদের পাশে থাকবেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ক্রিকেটের উন্নতিতে আপাতত জোর দিতে চান। কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্ব শর্ত ভালো করার জন্য। সম্প্রতি বিসিবির সভাপতির সঙ্গে বসেছিলেন তামিম ইকবাল। বোর্ডের কোনো দায়িত্ব নিতে নয়, ক্রিকেটার হিসেবে ভবিষ্যতে ক্রিকেট উন্নয়নে তার এই সাক্ষাৎ। কত প্লেয়ার রিটায়ার করছে নাকি? তামিম এসেছিল আমার সাথে, জানেন আমি প্রেসিডেন্ট হওয়ার পরে প্লেয়ারদের সাথে এরকম বসতে পারি নাই। প্রথম কাজ হলো এসেছিল আমার সাথে দেখা করার জন্য। সেকেন্ড হলো গিয়ে যেহেতু একটু ডিফিকাল্ট টাইমস, এতে আমাদের লিগগুলা বিপিএল এইগুলোকে কি সময় মতো কীভাবে হবে, ওদের থেকে কিছু প্রস্তাবনা ছিল, আমরা আলোচনা করেছি কি আমরা এগুলো ঠিক মতো করতে পারি। রোববার দুপুরে ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। আগামী 11 অক্টোবর 3 ভেন্যুতে চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে শুরু হবে দেশের ঘরোয়া ফুটবল মৌসুম। 15 অক্টোবর ফেডারেশন কাপ এবং 18 অক্টোবর শুরু হবে ঘরোয়া ফুটবল লীগ বিপিএল। লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, জুলাই বিপ্লবের শহীদের নামে হবে এবারের চ্যালেঞ্জ কাপ। ইউরোপিয়ান ফুটবলের 1.5 মাস পর শুরু হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের মৌসুম। 10 দল নিয়ে এবারে লিগ গড়াবে 3টি ভেন্যু, বসুন্ধরা কিংস অ্যারেনায়, কুমিল্লা ও ময়মনসিংহে। 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম। চ্যালেঞ্জ কাপে খেলবে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন দল ও বিপিএল এর চ্যাম্পিয়ন দল। 15 অক্টোবর ফেডারেশন কাপ এবং 18 অক্টোবর শুরু হবে বিপিএল। 11 অক্টোবর চ্যালেঞ্জ কাপ দিয়ে আমাদের সিজন শুরু হচ্ছে, তারপর ফেডারেশন কাপ শুরু হচ্ছে 15 অক্টোবর এবং আমরা লিগ শুরু করছি 18 অক্টোবর। গত মৌসুমে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হলেও এবার থাকছে না টুর্নামেন্টটি। যেহেতু আমাদের পরিবর্তিত পরিস্থিতি রেখে চ্যালেঞ্জ কাপ মাত্র একটা না, সেই জন্য আমরা সেটা করছি। পরিবর্তিত দ্বারা আমরা কিন্তু স্বাধীনতা কাপ এবং সুপার কাপটাকে আমরা এই পরিস্থিতির কারণে আমরা করতে পারছি না, সামগ্রিক অবস্থা বিবেচনা করেই। গত মৌসুমের চেয়ে এবারে আসরে বাড়ছে দেশি খেলোয়াড়ের সংখ্যা। পাশাপাশি লীগ কমিটির চেয়ারম্যান জানান, জুলাইয়ের বিপ্লবের শহীদের নামে হবে এবারের চ্যালেঞ্জ কাপ। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসী সংবাদ। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।